আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারহান আক্তার রানী। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এবং এই লেনদেন অধ্যায়ের একটি অংশ হিসাব সমীকরণ এটি সম্পর্কে পড়ব, বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় শিক্ষকরা আমাদেরকে বলে থাকেন এটি মুখস্থ করতে হবে, এটি বুঝতে হবে, ওই পর্যন্তই শেষ। আমরা মুখস্থ করি, আমরা অঙ্ক শুরু করে দিই। তো এই জিনিসটা টোটালি করা যাবে না। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমার এই সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে এবং মুখস্থ করা বা এই ধরনের কোনো চিন্তায় তোমার মাথায় আসবে না। তুমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝে যাবে। হিসাব বিজ্ঞানের সবচেয়ে যে মৌলিক ভিত্তি সেটি হলো হিসাব সমীকরণ। আচ্ছা চলো আমরা একটু একটু করে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আবার দেখো, এই যে যখন আমরা হিসাব সমীকরণ কথাটি বলি তখনই আমাদের মস্তিষ্কে বা আমাদের চোখে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে এই সমীকরণ বা সূত্রটি। সেটা কি? এই যে a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। সম্পদ, সম্পদকে আসলে ইংরেজিতে বলা হয় অ্যাসেট, যেটা আমরা এ দ্বারা প্রকাশ করছি। দায়, দায়ের ইংরেজি হচ্ছে লায়াবিলিটিস, যেটিকে এল দ্বারা প্রকাশ করছি। এবং মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের ইংরেজি হচ্ছে অনার্স ইকুইটি, যেটিকে আমরা ওই দ্বারা প্রকাশ করছি। তাহলে হিসাব সমীকরণটা এমন হচ্ছে a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে? যখন এই যে একটা ব্যবসায় মোট দুটি জিনিসের মাধ্যমে ব্যবসায়টি বা টোটাল সম্পদটি তৈরি হচ্ছে, তাহলে আমি আবারও বলছি একটি ব্যবসায় মোট সম্পদ দুইটা উৎস থেকে আসতেছে বা দুইটা উৎস থেকে তৈরি হচ্ছে। কি কি? একটি হচ্ছে এই যে অন্যের টাকা বা দায়, আরেকটি হচ্ছে ওই মালিকের নিজের টাকা, মালিকানা সত্ত্ব। আমি আবারও বলছি, খেয়াল করো, একটি ব্যবসায়ের মোট সম্পদ দুটি উৎস থেকে আসে, একটা হচ্ছে অন্যের টাকা, আরেকটা হচ্ছে মালিকের নিজের টাকা। এই সমীকরণটি দ্বারা আসলে এটাই প্রকাশ করা হচ্ছে। এবার দেখো, আমরা সম্পদ কি, মালিকানা সত্ত্ব কি, দায় কি, এই সম্পর্কে আগে একটু বিস্তারিতভাবে আলোচনা করে আসি। আমরা সম্পদ বলতে হ্যাঁ বুঝতেছি যে এটা সম্পদ ওটা সম্পদ, কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। যখন তুমি এই প্রত্যেকটা জিনিস বুঝবে, অঙ্ক করতে তোমার খুব বেশি সাহায্য হবে। তো চলো আমরা সম্পদ কি এটা একটু জেনে নিই। আমরা যদি বইয়ের সংজ্ঞা অনুসারে দেখতে যাই তাহলে বইয়ে এভাবে বলা আছে যে সম্পদ বলতে বোঝা অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা দেখার পর একটু কঠিন মনে হচ্ছে, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে বুঝতে পারবো। অর্থনৈতিক পরিসম্পদ জিনিসটা আসলে কি? অর্থনৈতিক পরিসম্পদ হচ্ছে এমন একটা জিনিস যার অর্থমূল্য আছে বা যা থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। যদি আমি আরো সহজভাবে বলি তাহলে এমন হয় যে যেসব জিনিসের অর্থমূল্য আছে, ব্যবসায়ের কাজে লাগে বা যা ভবিষ্যতে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ। এবার দেখো, যে ব্যবসার মালিকের আসবাবপত্র, দালান কোঠা, কল কবজা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সম্পদ। এখন তোমার এই জিনিসটা আরেকটু ডিপলি যাওয়ার আগে আমরা ছোট্ট একটা উদাহরণ শুনি যেটা মনে রাখার চেষ্টা করবে। মনে করো তুমি ব্যবসা শুরু করছো, তোমার ব্যবসায় টোটাল মূলধন সম্পূর্ণ মানে অ্যাসেটটা হচ্ছে 2 লাখ টাকা। এখন তোমার নিজস্ব তহবিল থেকে তুমি দিয়েছো 1 লাখ টাকা, তুমি ব্যাংক থেকে উত্তোলন করেছো হচ্ছে 50,000 টাকা, আর তুমি তোমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছো 20,000 টাকা, এবং আসবাবপত্র, তারপর কল কবজা যন্ত্রপাতি এগুলো আছে আর 30,000 টাকার। এই সর্বমোট 2 লাখ টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো। তাহলে এখানে তোমার বন্ধু থেকে নিয়েছো তুমি টাকা, তাহলে এটা কিন্তু তোমার একটা দায়। আবার তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো, এটাও কিন্তু তোমার দায়, যেটা তোমার পরিশোধ করতে হবে। আবার এই যে তোমার নিজস্ব টাকা, এটাও কিন্তু তোমার হচ্ছে গিয়ে সম্পদ। আবার তোমার যে আসবাবপত্র দালান কোঠা নিয়ে তুমি 30,000 টাকার আসবাবপত্র দালান কোঠা নিয়ে ব্যবসা শুরু করেছো, এটাও কিন্তু তোমার সম্পদ। দেখো, এই যে সম্পদ যার আর্থিক মূল্য আছে, এবার সম্পদের ভিতর কি কি থাকতে পারে? দেখো, নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, পাওনাদারের কাছ থেকে পাওয়া যে টাকা, এই প্রত্যেকটা জিনিসই তোমার সম্পদ। এবার দেখো দায় কি? দায় হচ্ছে ব্যবসায়িক আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে, অর্থাৎ ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। এই যে একটু আগে আমি একটা উদাহরণ দিলাম যে তুমি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলা, সেখানে তুমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার আনলা, আবার হচ্ছে ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে আসলাম।
এখন ব্যাংক থেকে ঋণ নিয়েছো, নিয়ে যখন এসেছো তখন কিন্তু সেটা তোমার টাকা হয়ে গেছে। বন্ধুর টাকা তুমি ধার নিয়েছো, ওটা তোমার ফেরত দিতে হবে, ব্যাংকের টাকাও তোমার ফেরত দিতে হবে। কিন্তু যখন তুমি এনেছো তখন কিন্তু তোমার সম্পদটা বেড়ে গিয়েছে। কিন্তু যখন তুমি এটা আবার ফেরত দিয়ে দিবে, তখন কিন্তু তোমার এই দায়টা কমে যাবে বা টাকাটা পরিশোধ হয়ে যাবে। তাহলে এই যে তৃতীয় পক্ষ, এরা আসলে তোমার ব্যবসার কিন্তু অংশীদার না। তুমি তোমার প্রয়োজনে তাদের থেকে অর্থ নিয়েছো ব্যবসায় লাভ করার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য। এই তৃতীয় পক্ষের যে টাকাটা সেটা হচ্ছে দায়। এই যে আমি আরেকটু যদি ক্লিয়ার ভাবে বলি, সেটা হচ্ছে দায় হলো ব্যবসায়ের ঋণ বা অন্যের কাছে পরিশোধযোগ্য অর্থ। যেমন ব্যাংক ঋণ, তারপর পাওনাদার যার থেকে বাকিতে পণ্য কেনা হয়েছে, তারপর বেতন বাকি, ভাড়া বাকি, পাওনাদারকে টাকা দেওয়া বাকি, বাকিতে পণ্য ক্রয়, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে দায়ের অন্তর্ভুক্ত। এবার দেখো মালিকানা সত্ত্ব। ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার দেখো ওই যে তৃতীয় পক্ষ বলতে ওই ব্যবসায়ের যে সম্পদ থেকে তুমি দায় বাদ যদি দিয়ে দাও তাহলে হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব থেকে যাচ্ছে। এবার তুমি বন্ধুর থেকে নিয়েছিলে 30,000 টাকা এবং ব্যাংক ঋণ নিয়েছিলে 50,000 টাকা। এই 80,000 টাকা তুমি যখন 2 লাখ টাকা থেকে বাদ দিয়ে দিবে, এরপর যে টাকাটা থাকতেছে এটাই হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। তার মানে তোমার 1,20,000 টাকা থাকতেছে, তাই না? যেহেতু আমরা 2 লাখ টাকা ধরেছিলাম উদাহরণে। এবার দেখো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে। সেটা কি? মালিকের বিনিয়োগ, তারপর মালিকের আয়, উত্তোলন, খরচ বা ব্যয়। দেখো আরেকটু সহজভাবে যদি আমরা বুঝতে যাই, যে মালিকানা সত্ত্ব সেটি হচ্ছে ব্যবসার মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যে অংশ অবশিষ্ট থাকে সেটিই মালিকানা সত্ত্ব। ওই যে বললাম আমরা দায় বাদ দিয়ে দিয়ে যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে সম্পদ মাইনাস দায়, আমাদের টোটাল সম্পদ ছিল 2 লাখ টাকা, বন্ধুর থেকে নিয়েছিলাম 30,000 টাকা, বাদ দিয়ে দিলাম 50,000 টাকা, ব্যাংক থেকে নিয়েছিলাম সেটাও বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হয়ে যাচ্ছিল কত? 1,20,000 টাকা। অঙ্ক যখন আমরা করব তখনও ঠিক এরকম ভাবে আমাদের ছোট ছোট অঙ্ক থাকবে, ছোট ছোট লেখা থাকবে, যেগুলো দেখে দেখে আমরা অঙ্কটা সুন্দরভাবে তৈরি করতে পারবো, মানে অঙ্কের সমাধান করতে পারবো আর কি। এবার দেখো আমরা যদি উদাহরণ দিয়ে আরো সহজভাবে বোঝার চেষ্টা করি, মোট সম্পদ 1 লাখ টাকা আর মোট দায় হচ্ছে 40,000 টাকা, তাহলে তোমার মালিকানা সত্ত্ব কত হবে? সেটি হবে 60,000 টাকা। ওই যে আমি যেরকম উদাহরণ দিলাম এখানেও আরেকটা উদাহরণ। এবার দেখো এটা তোমার বইয়ের একটা চিত্র যেটি আমি তুলে ধরেছি। এই যে মালিকানা সত্ত্ব, এই 4টা জিনিসের উপর হচ্ছে গিয়ে এই 4টা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। সেটা কি? মূলধন, বিনিয়োগ, আয়, মালিক কর্তৃক উত্তোলন, খরচ, এই যে এই 4টা। এবার দেখো কেন এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই হয়। হ্যাঁ, আমাদের মনে হতে পারে যে এটা কেন হচ্ছে, এই সূত্রটা আমরা কেন অ্যাপ্লাই করব? যখন তুমি ব্যবসা করবে তখন তোমার লাভ লস হিসাব করা লাগবে, তোমার প্রত্যেকটা জিনিস হিসাব করে তোমার ব্যবসায় অগ্রগতি করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা তোমার বোঝাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো ব্যবসায় ব্যবসার যত সম্পদ আছে তা হয় ধার করা টাকা নয়তো মালিকের নিজের টাকা, অবশ্যই। এবার মনে করো এই যে রিমি একটি ব্যবসা শুরু করলো, সে ব্যবসায় 1 লাখ টাকা নগদ বিনিয়োগ করলো। আচ্ছা, এই 1 লাখ টাকা হচ্ছে গিয়ে তার নিজস্ব টাকা। তাহলে এই যে অ্যাসেট বা সম্পদ 1 লাখ টাকা নগদ টাকা, এখন সে তো কারো কাছ থেকে ধার নেয়নি, তাহলে তার যে দায়ের অংশটা সেটা হচ্ছে শূন্য রয়ে গেছে। এবং ওই অনার্স ইকুইটি মূলধন হচ্ছে 1 লাখ টাকা। এখন তুমি হয়তো ভাবতেছো যে সম্পদও 1 লাখ টাকা, মূলধনও 1 লাখ টাকা, বা অনার্স ইকুইটিও 1 লাখ টাকা, কেন বা কিভাবে হলো? দেখো অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, মালিকের সত্ত্ব মানে কি? নিজ, অর্থাৎ মালিকের নিজের যে টাকাটা সেটাই হচ্ছে গিয়ে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের নিজস্ব যে সম্পদ রয়েছে সেটি হচ্ছে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে সমীকরণটি কি? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে এই যে সম্পদ সমান সমান, যেহেতু দায় প্লাস মালিকানা সত্ত্ব, দায়ের ঘরে শূন্য এবং মালিকানা সত্ত্বের ঘরে 1 লাখ টাকাই থাকতেছে, কারণ দুটোই তো একই জিনিস প্রায়। এবার আরেকটা জিনিস, সেটি হলো তোমার কাছে এই যে এ সমান সমান, এটা মানে এই সম্পদটা যতটুকু হবে তোমার দায় এবং মালিকানা সত্ত্বটাও ঠিক ততটুকুই হবে। তুমি হয়তো ভাবতেছো যে এই যে একটা বেশি দিব আর একটা হচ্ছে কম দিব, দুটো আলাদা আলাদা হবে, তাহলে কিন্তু হবে না। মানে এই অ্যাসেটটা ঠিক যতটুকু হবে তোমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলে
উত্তরটাও ঠিক ততটুকু হবে, দুই পাশে সমান হতে হবে। রিমা একটি ব্যবসা শুরু করলো, সে ব্যবসায়, এখানে আমরা আরেকটা উদাহরণ আসলে দেখতেছি, সে ব্যবসা শুরু করার পর কি হলো, 1 লাখ টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ 1 লাখ টাকা তার নিজস্ব টাকা, আবার ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিল। তার মানে তার টোটাল যে সম্পদ সে ব্যাংক থেকে নিয়েছে, মানে এখন সেই টাকাটা তার নিজের হয়ে গেছে, তার মানে তার মোট সম্পদটা কত হয়ে যাচ্ছে, 1.5 লাখ টাকা। তার নিজের টাকা এবং ব্যাংকের টাকা সব মিলে তার কাছে এখন আছে কত, 1.5 লাখ টাকা। এবার আসো ম্যাথের ক্ষেত্রে, অ্যাসেট বা সম্পদ সেটি হচ্ছে 1.5 লাখ টাকা, আর এই যে লায়াবিলিটিস, দায়, দায় কত, যে 50,000 টাকা ঋণ নিয়েছে, ঋণ এটা হচ্ছে লায়াবিলিটিস এর অংশ, তাহলে এই যে 50,000 টাকা। আর অনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব কত, 1 লাখ টাকা। আচ্ছা, আমরা ওই যে উপরে করে এসেছিলাম, মনে আছে যে আমাদের মোট যে সম্পদ সেটা থেকে আমরা দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাবো, তাহলে এই যে মোট সম্পদ আমাদের 1 লাখ টাকা, সরি, এই যে মোট সম্পদ আমাদের 1.5 লাখ টাকা, এখান থেকে 50,000 টাকা যখন আমরা বাদ দিয়ে দিচ্ছি তখন আমাদের এই যে 1 লাখ টাকা থেকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। এবার দেখো, যদি আমরা এখন সমীকরণ করি, a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, সরি এখানে একটু দাগ পড়ে গেছে, ওকে, a ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এই সূত্র যদি ফেলাই তাহলে এই সম্পদ হচ্ছে 1.5 লাখ টাকা এবং এল হচ্ছে 50,000 টাকা এবং এই অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব 1 লাখ টাকা, তাহলে দুই পাশে সমান সমান হয়েছে, হ্যাঁ হয়েছে। আবার দেখো, এই যে রিমা, সে নগদ 20,000 টাকা নিয়ে দিয়ে আসবাবপত্র কিনলো। আচ্ছা, এখন এই যে সে নগদ এত টাকা দিয়ে যখন আসবাবপত্র কিনলো, তার আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সাথে সাথে তার টাকাও কিন্তু চলে গেছে, তাহলে একটা সম্পদ কমে গেল, মানে নগদ অর্থ এই সম্পদটা কমে গেল, নগদান হিসাবটা, আর আসবাবপত্র এটা হচ্ছে বৃদ্ধি পেল, তাহলে সমান সমান ব্যালেন্স হয়ে গেল, তাহলে সম্পদের আহামরি কোনো পরিবর্তন হলো, কোনো পরিবর্তনই হলো না। এবার দেখো, এই যে নগদ কমে গেল 20,000 টাকা, আবার আসবাবপত্র বাড়লো 20,000 টাকার, কিন্তু মোট সম্পদ অপরিবর্তিত রয়েছে। ধরো আগের সম্পদ ছিল 1,50,000 টাকা, এখনো মোট সম্পদ ওই 1,50,000 টাকায় রয়েছে, সমীকরণটি ঠিক এমনই থাকবে, কারণ ওই যে স্বাভাবিক, আমি খরচ করলাম, খরচ করে কি ওই সেম টাকারই একটা জিনিস নিয়ে আসলাম, তাহলে তো দুটো ব্যালেন্স হয়ে গেল, তাহলে এখানে আহামরি মানে এটার ক্ষেত্রে কোনো আর্থিক, হ্যাঁ আর্থিক লেনদেন হয়েছে, কিন্তু এ ইজ ইকাল টু এল প্লাস ওই এই সমীকরণে বসালে আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। এবার দেখো, আমরা পরবর্তী অংশটা দেখি, এই যে সমীকরণটিকে আরো বর্ধিত করে পাই। আচ্ছা, এই যে ওই মানে মালিকানা যে সত্ত্ব, আমরা পড়ছিলাম না যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টা জিনিস, 4টা উপাদান, একটা হচ্ছে মূলধন, আয়, খরচ, উত্তোলন, এটা কিভাবে প্রভাবিত করে, বা এই প্রত্যেকটা জিনিস এখানে আসলে সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে দেখো, a ইজ ইকাল টু এল প্লাস ওই, এই যে এই 4টার মিনিং হচ্ছে ওই। এবার তাহলে একটু মনোযোগ দিয়ে দেখে রাখবা, খেয়াল করে রাখবা, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটাই হচ্ছে ও ই। তাহলে সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন, আয়, খরচ, উত্তোলন। আচ্ছা, এটা বর্ধিত করে পাই মানে কি, ওইর ও ই বা মালিকানা সত্ত্বকে আমরা একটু বিস্তারিতভাবে ভেঙেছি। এবার দেখো, এই যে আমি এটা সুন্দর করে ইংরেজিতেও লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, আর এই ওই সমান সমান হচ্ছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এবার দেখো এটা কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে, এই যে ওই মানে মালিকের যে প্রকৃত অংশ সেটা হচ্ছে ওই বা মালিকানা সত্ত্ব। এবার মালিকের অংশ কিভাবে বাড়ে বা কিভাবে কমে, এই বিষয়ে তোমাদের বইয়ে খুব সুন্দর করে 5-6টার মতো পয়েন্ট দেওয়া আছে। অনেক সময় বলে টিচাররা যে এটা মুখস্থ করে ফেলো, তো এটা মুখস্থ করার জিনিস, এটা বোঝার জিনিস, আমরা বুঝে বুঝে পড়লে আশা করছি প্রত্যেকটা জিনিস আমাদের মনে থাকবে। এবার দেখো, এই যে ওই বা মালিকানা সত্ত্ব সেটা হচ্ছে মালিকের প্রকৃত অংশ, আর এই যে মালিকের অংশ কিভাবে বাড়ে বা কিভাবে কমে, দেখো সি মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, এই যে মূলধন, মালিক শুরুতে যা বিনিয়োগ করে সেটাই কিন্তু মূলধন। আর আয়, আয় মানে হচ্ছে এই যে আর দ্বারা আয় বোঝাচ্ছে, যেটি হচ্ছে রেভিনিউ, ব্যবসায় লাভ করে মালিকের সম্পদ বাড়ে, তাহলে এটা হচ্ছে আয় হচ্ছে আমার, তাহলে মূলধন আর আয় দুটো অবশ্যই যোগ হবে, আর যেগুলো ব্যয় হবে সেগুলো বাদ যাবে, আর এভাবেই কি মালিকের মালিকানা সত্ত্বটা থাকতেছে। এই যে এই দেখো, সি হচ্ছে ক্যাপিটাল মালিকের মূলধন, আর হচ্ছে আয় রেভিনিউ,
তাহলে এই দুটো যোগ হবে আর এই দুটো হচ্ছে বাদ যাবে, কারণ এই দুটো খরচ। এবার তুমি মনে করো 20,000 টাকা ইনকাম করেছো, সেখান থেকে তোমার 10,000 টাকা ব্যয় হয়েছে, তুমি বিভিন্ন খাতে খরচ করেছো, তাহলে তোমার এখন কাছে কয় টাকা আছে? 10,000 টাকা। তুমি 10,000 টাকা ব্যয় করেছো এবং 10,000 টাকা তোমার আপাতত আছে, এই মোট 20,000 টাকা। তাহলে তোমার কাছে যে 10,000 টাকা আছে, এটা নিশ্চয়ই তোমারই একটা অংশ, তোমারই একটা সত্ত্ব। এবার নিশ্চয়ই এই জিনিসটা কিছুটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। মূলধন ও আয় যোগ হয়, এই যে যেটা বললাম আমি মাত্র। এবার দেখো পরে দুটি বিয়োগ হয়। এবার কেন বিয়োগ হয়? কি এক্সপেন্স, এটা হচ্ছে খরচ, খরচ করলে লাভ কমে, মালিকের অংশ কমে, এই জন্য এটা বাদ যাচ্ছে। আবার উত্তোলন, এবার মালিক টাকা তুললে ব্যবসার মূলধন কমে যাচ্ছে, যার জন্য এটাও বাদ যাচ্ছে। তাই খরচ ও উত্তোলন বিয়োগ করতে হয়। এবার দেখো এই যে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণ উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। এই যে পাঁচটা না, হ্যাঁ এই পাঁচটা তোমার বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু অনেক সময় আমরা এটা মুখস্থ করে ফেলি না বুঝে।